জাতিসংঘের যিনি মহাপরিচালক অ্যান্টোনিও গুটেরেস, তিনি বাংলাদেশের 13 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটার দিকে নজর দেওয়া জরুরি, সেটা হচ্ছে যে ভলকার টুর্ক নামে যেই ভদ্রলোক আছেন, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের প্রধান, তিনি গতকালকে কিন্তু একটা বোমা ফাটালেন আপনার বিবিসির একটা প্রোগ্রামে। তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ওয়াকারকে বা সেনা প্রধানকে ফোন দিয়ে বলেছেন যে বাংলাদেশে যদি এই সন্ত্রাসীদেরকে দমন করা হয়, মাথা রাখতে হবে কোট আনকোট, যে যারা মেইহেম তৈরি করেছে এইটাকে যদি দমন করা হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশের যে শান্তিরক্ষীরা যায় সেটা ব্যাহত হতে পারে বা বন্ধ করে দেবে। সো এটাও কিন্তু একটা হুঁশিয়ারি বলা যেতে পারে। এখন একটা সভরেন কান্ট্রিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা একটা করে বিবেচনা আমরা করতে পারি। তাহলে আমরা আজকে ওই ভারতীয় যারা আপনার ফরেন অফিসার্সরা আছে তাদের বিষয়টাতে আমরা টাইমলাইনে আসবো। প্রথমে আপনি জেনে রাখুন যে যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন প্রধান, তার জব ডিসক্রিপেন্সিটা কি। তার একটা জবের নিশ্চয়ই একটা ক্যাটাগরি আছে, তিনি এইটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। একটা সভরেন রাষ্ট্র তার দেশে একটা মেইহেমকে বা তিনি কি সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু জাতিসংঘের ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশনের প্রধান বলে দেবেন না। তিনি ফোনও করতে পারেন না, সেই ক্ষমতাও আসলে তার নেই। ফলে এইটা কিন্তু ব্রিচ অফ হিজ ডিউটি, এক নাম্বার একটা কথা। তো ওইটা যদি তখন হয়ে থাকে, তিনি কি আসলে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়েছেন? কারণ একটা রিপোর্ট দিয়েছে 12ই ফেব্রুয়ারি, রিপোর্ট দেওয়ার পরে তিনি সাইট সেশন করলেন পরশুদিন। এত তার, এবং এটা নিয়ে তিনি রীতিমতো প্রতিদিন কথা বলছেন, টুইট করছেন। কখন এই জিনিসটা করে? যখন তিনি পিআরের অধীনে যান বা লবিংয়ের অধীনে যান। আমি যদি ধরা যাক যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আমার ইন্টারেস্ট একদম ক্লিয়ার, কোনো লুকানো কিছু না, আমার দল, আমার সমর্থনের দল আমি বলবো, এই তো। এখন আমি যদি নিজেকে নিরপেক্ষ একজন লোক ভান ধরি এবং প্রতিনিয়ত আমি একটি সুনির্দিষ্ট দলের পক্ষে কথা বলে যাই, তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু ভলকার টুর্ক যে জায়গাতে বসে আছেন সেই জায়গাতে কোনোভাবেই তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে, একটি সভরেন রাষ্ট্রের সেনাপ্রধানকে ফোন করে বলতে পারেন না যে তোমার আমি ওইখানে এইটা বন্ধ করে দেব। কারণ শান্তিরক্ষী কোথাও যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তিনি নেন না, এবং ওইটার অনেক রকমের আপনার এবং আমরা আমাদের দেশে কি করব না করব সেইটার উপরে ডিপেন্ড করে আপনার আমরা এখানে শান্তি রক্ষা করতে যাই, বিকজ আমাদের সেই অ্যাবিলিটি আছে, সেই সুনাম আছে, মানে অনেক কিছু এখানে জড়িত। ফলে এটা একটা ম্যাটার। এই ম্যাটারটা কি ভারতীয় ফরেন অফিসার্সদের জন্য কনসার্নিং? নাম্বার 1। নাম্বার 2, যেই পাকিস্তানি তৎপরতা আমরা ক্রমাগতভাবে দেখছি, এইটাও কি সেই আলোচনার টেবিলে উঠে এসেছে? 3 নাম্বার, বাংলাদেশ সরকার ভারতের পাওনা টাকাগুলো নিয়ে গড়িমসি করছে কেন, যদি ক্রেডিট লাইনের আলাপটা হয়। 4 নাম্বার, ভারতীয় যেই কাজগুলো চলছে সেগুলো কি কোনোভাবে চায়নার ইন্ধনে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, ইন্ডিয়াকে একটা প্রেশারের জন্য। এরকম কোনো খবর কি আপনার কাছে রয়েছে যে মোহাম্মদ ইউনূসের পরে চীনে যেতে পারেন? আমি মনে হয় কালকেই একটা খবর দেখলাম যে তার চায়নাতে সফর আছে, জাপানে সফর আছে, আমি ভুল না করে থাকলে। এবং এটা তো সত্যি কথা যে জামাতে ইসলামের কর্মীদেরকে চায়না ইনভাইট করে প্রশিক্ষণ দিচ্ছে। এখন আপনি আমাকে বলুন যে একটি কমপ্লিটলি ধর্মভিত্তিক দলের নেতাকর্মী, তার থেকে বেশি বলা ভালো সন্ত্রাসীদেরকে চায়নাতে কেন যাচ্ছে? কারণ উইঘুর মুসলিমদের উপর কি ব্যবহার চীন করেছে সেটা তো গোটা বিশ্ব জানে, তারপরেও কেন তারা চীনে যাচ্ছে? সেটা নিয়ে আপনি কখনো কোনোদিনও এই ধর্মভিত্তিক দলগুলোকে কোনো প্রতিবাদ করতে দেখেছেন? বরঞ্চ তাদের টাকা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে দেখেছেন। ফলে এই প্রত্যেকটা ব্যাপার খুবই ঘোলাটে। এবং গতকালকে আরেকটা মন্তব্য আপনার টবি ক্যাডম্যান, যিনি কথিত যে চিফ প্রসিকিউটর, তার উপদেষ্টা বা আইসিটিবিডিতে, সে এর আগে কিন্তু রাজাকারদের পক্ষে সে লয়ার ছিল, কি একটা অদ্ভুত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখন সে প্রসিকিউটর উপদেষ্টা হয়েছে। সে বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ট্রায়ালটা আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে পারে। আপনি লাইনটা বোঝার চেষ্টা করুন। তার মানে হচ্ছে তিনি অপরাধী,
মানে অপরাধটা কি? অপরাধ তো বলেই যাচ্ছে তারা ক্রমাগতভাবে, কিন্তু তারা কোনো ধরনের চার্জশিট দিতে পারেনি এবং সেটাকে বাংলাদেশে বিচার না, এখন তিনি হেগে যাওয়ার অর্থাৎ নেদারল্যান্ডে যাওয়ার ওই চিন্তা ভাবনাটা হচ্ছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে আলোচনার টেবিলে বা কনসার্নিং ইস্যুসগুলো প্রায় 5-6টা ভারতীয় কর্মকর্তারা এইসব সমস্ত বিষয়ে আলোচনা করছে। আমরা এই জায়গাটাতে একটু ডিটেইলে আলোচনায় আসবো। নিঝুমদা আপনাদের নামগুলো বলেছেন যে কারা কারা সেখানে গিয়েছেন, আসুন আপনাদেরকে আরো একবার খুব স্পষ্ট করে নামগুলো বলি। সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসেছে, 4 মার্চ 2025 বিকেল 4:30 কোথায় তারা গিয়েছেন না, তারা গুলশানের একটা 5 তারা হোটেলে গিয়েছেন। কোন হোটেলে রয়েছেন সেই নামগুলো নিঝুমবাবু আমাদেরকে জানালেন না নিরাপত্তার স্বার্থে, কিন্তু তারা যে গেছেন এই খবর স্পষ্ট। কারা রয়েছেন সেই টিমে রয়েছেন সুজা কে মেনন, তার ডেজিগনেশনটা বলি জয়েন্ট সেক্রেটারি ডিরেক্টর জেনারেল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর মিস্টার সুমিত কুমার সিং, ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর রয়েছেন রাচিত রাওয়াত, ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারপর রয়েছেন মিস্টার নবোদিত ভার্মা, আন্ডার সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। সূত্র মারফত এই খবরগুলো আপনাদেরকে আরও একবার জানালাম, নিঝুমবাবু কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছিলেন। তাহলে কি প্রশ্নটা, এবার আমি সরাসরি চলে যাব নিঝুমবাবুর কাছে, যে বড়সড় এবার একটা বিশাল প্ল্যান, সেই কারণেই কি এবার এই 4জন মোদির এজেন্ট গুলশানে গিয়ে উপস্থিত হয়ে রয়েছেন? 4 থেকে 7 সময়টা অনেকটা। এই 4জনের সফরটা লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে কিন্তু কম কাভারেজ পেয়েছে এবং আমার কাছে মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। তার মধ্যে আমি আপনাকে খুব একটা কোথাও কিন্তু দেখা যায়নি মিডিয়াতে যে এই 4জনের সফর সম্পর্কে। এটা ইন্টেল, এবং আমি আপনাকে আরো দুটো খবর দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মাত্র এসে পৌঁছালো। সেটা হচ্ছে যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান, যাকে বলা হয় যে সেনাবাহিনীর ভেতর যে হিজবুত তাহরির যে তৎপরতা তাকে সম্পূর্ণভাবে প্রমোট করছে, এবং যেই টোকাই নামের ছাত্রগুলো যে এই যে পার্টি গঠন করেছে এইটার পেছনে নাহিদের পার্টি, যেটা খুবই শক্তভাবে তারা দেখভাল করবার চেষ্টা করছে, সেই ফয়জুর রহমানের একটা তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে যে ঈদ উল ফিতরের আগে ফয়জুর পাকিস্তানে যাওয়ার একটা শিডিউল হয়েছে। এখনো পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি, কিন্তু সে 5 দিনের জন্য যাচ্ছে। দুটো জিনিসের জন্য, আলোচনা এবং কিছু জিনিস এখান থেকে কিছু প্রকিউরমেন্ট, কিছু কেনাকাটার ব্যাপারও সেখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেনাকাটা করা যায় পাকিস্তান থেকে, এটা এখন সেটা আর্মি ইকুইপমেন্ট, এবং এটা একটা খবর। এবং একই সাথে আপনার ইন্ডিয়ান অ্যাম্বাসির সত্যপ্রিয়া, তিনি আরেকজন আপনার আপনার অফিসার, এয়ারফোর্সের অফিসার আপনার হাসান মাহমুদ খানের সাথে একটা বৈঠক তার হয়েছে বলে আমাদের কাছে একটা সংবাদ এসেছে। এর মধ্যে আপনাকে এটা বলে নেওয়া ভালো যে আজকে হিজবুত তাহরির, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, তারা একটা মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে বাইতুল মোকাররম মসজিদ থেকে আপনার বিকেলবেলায়। সো সেটাও একটা কনসার্নিং বিষয়। সো আপনি এই বিষয়ে দিয়ে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ যে ফয়জুর রহমানের তত্ত্বাবধানে এর আগে আইএসআইয়ের 4জন অফিসার বাংলাদেশে এসেছিল, এটা 1 মাসও হয়নি, এবং এরই মধ্যে সে জাস্ট কিছুদিনের মধ্যেই, এটা রোজা চলছে, আর হয়তো বা 15-20 দিন পরে 5 দিনের সফরে তিনি আবার পাকিস্তানে যাচ্ছেন।